অংশ দেখেছি সেটা লিনিয়ার প্রোগ্রাম কি জিনিস সেটা ডেফিনেশন গত ক্লাস করেছিলাম এবং হচ্ছে সেখানে ফর্মুলেশনটা আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটা প্রবলেম ফর্মুলেশন করতে হয়। আমরা বলেছিলাম যে লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন মানে হচ্ছে যে বলতে আমরা বোঝাচ্ছি রিসোর্স এলোকেশন দিয়ে বোঝানো হচ্ছে যে আমাদের কাছে যে রিসোর্স আছে সেটাকে আমরা ম্যাক্সিমাম ইউজ করব একটা অবজেক্টিভের উপর ভিত্তি করে, আইদার আমরা কস্ট কমাবো অথবা প্রফিট বৃদ্ধি করব। ওকে, এইভাবে দেখি আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর আমরা যে জিনিসটা করেছিলাম যে লিনিয়ার প্রোগ্রামিংকে একটা ম্যাথমেটিক্যাল মডেলে দাঁড় করেছিলাম, সেটাকেই বলা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং মডেল। লিনিয়ার প্রোগ্রামিং এই যে ম্যাথমেটিক্যাল যে ফর্মুলেশনটা, ম্যাথমেটিক্যালি আমরা এটা চার ভাবে করতে পারি। সেই জিনিসটা দেখানো হচ্ছে। নাম্বার 1 হচ্ছে জেনারেল ফর্ম, নাম্বার 2 হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, ম্যাট্রিক্স ফর্ম এবং হচ্ছে সলিউশন ফর্ম অফ। ওকে, জেনারেল ফর্ম এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে আমাদের হচ্ছে জেনারেল ফর্ম আর হচ্ছে স্ট্যান্ডার্ড অর ক্যানোনিক্যাল ফর্ম। এখন জেনারেল ফর্ম আর স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। জেনারেল ফর্ম বলতে আসলে আমরা এখানে কি বুঝিয়েছিলাম বা কি করেছিলাম সেটা একটু বোঝাই। আমরা গত ক্লাসে একটা ফর্মুলেশন করেছিলাম। ওকে, ফর্মুলেশনটা অনেকটা এরকম ছিল। আমরা যদি বলি যে পি সমান 40x1 প্লাস 30x2 ম্যাক্সিমাইজ প্রফিট, এরকম ছিল। আর হচ্ছে সাবজেক্টেড টু কি কি শর্ত ছিল সেগুলো এখানে আমাদের লেখা ছিল যে x1 greater than something, যাই হোক এটা দেখতে হবে। এই একটা ফর্মে আমরা দেখেছিলাম, সেটা এরকম ফর্মে। তো এই যে একটা ফর্মটা, সেটাকে জেনারেলি আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেই জিনিসগুলো এখানে আসবে। স্ট্যান্ডার্ড ফর্ম আসবে। আচ্ছা, এটা আমরা প্রথমে জেনারেল ফর্মে যাই। জেনারেল ফর্মটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মটা কিরকম হবে বা সেই সূত্রটা, সেটাই হচ্ছে আসলে জেনারেল ফর্ম। এখানে আমরা দেখি জেনারেল ফর্মে অবজেক্টিভ ফাংশনটা, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন বা আমি আসলে কি চাচ্ছি, চাচ্ছি হচ্ছে আইদার ম্যাক্সিমাইজ করব অথবা মিনিমাইজ করব। এখানে কিন্তু দুইটাই প্রযোজ্য, ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন। জেড ইকুয়াল টু, এখানে জেড দিয়েছি এই কারণে, এখানে সি অথবা পি হচ্ছে প্রফিটের জন্য, অথবা আমরা সি হচ্ছে কস্টের জন্য ব্যবহার করতে পারি। আর ই হিসেবে কমন হিসেবে আমরা একটা জেড দিয়েছি। জেড ইকুয়াল টু c1x1 প্লাস c2x2 প্লাস এরকম ডট ডট দিয়ে যত। সি দিয়ে এখানে বোঝানো হচ্ছে পার ইউনিট কস্ট অথবা পার ইউনিট প্রফিট। আর x1 হচ্ছে যতগুলো ভেরিয়েবলস আমি একটু আগে লিখেছিলাম, p ইকুয়াল টু 30x1 প্লাস 40x2। এই যে একটা, এটাকে এইভাবে দেখে আমরা দেখাতে যে এই হিসেবেই আসলে সাজানো যায়। c1টা হচ্ছে 30, x1 তো আছে, আর c2 হচ্ছে 40, আবার c3 এরকম যদি আরো ভেরিয়েবলস থাকতো তাহলে আমরা এইভাবে সাজাতে পারতাম। তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, ম্যাক্সিমাইজেশন হতে পারে অথবা মিনিমাইজেশন হতে পারে। সাবজেক্টেড টু শর্তগুলো হচ্ছে a11x1 প্লাস a12x2 প্লাস এরকম করে করে a1n xn লেস ইকুয়াল টু b1। এই জিনিসটা আমরা অনেকটা ওই যদি আমরা দেখাই তাহলে এটা কিসের মতো হবে, আমি দেখাই একটু। আমরা ফর্মুলেশন করেছিলাম সেই এই যে জায়গায় হাফ x1 প্লাস x2
ওকে, আমরা যদি এখানে একটু দেখো, এটা হচ্ছে এই যে এইটুকু মাত্র আমরা নিয়ে আসলাম, যেটা সরি এই যে এইটুকু আমরা মাত্র নিয়ে আসলাম, সেটা হচ্ছে এটা। তো এখানে দেখি আমরা সাবজেক্টেড টু হাফ x1 প্লাস 0x2 লেস ইকুয়াল টু 8, এটাও কিন্তু এই যে এইটার মতো করে লেখানো আছে। এখানে a11 দিয়ে আসলে দেখানো আছে। a11 মানে হচ্ছে a11 দিয়ে দেখানো হচ্ছে, এটা হচ্ছে হাফ, হাফটা হচ্ছে a11, a12 হচ্ছে 0, আর বিটা হচ্ছে b1 হচ্ছে 8। ঠিক আছে, কেন 1 1 কেন হচ্ছে? a1 মানে হচ্ছে প্রথম শর্তের জন্য, প্রথম কনস্ট্রেন্টের জন্য কোন আমাদের এখানে কতটুকু আমরা এখানে অ্যাপ্লাই করেছি সেই জিনিসটা একটু পরে নোমেনক্লেচারে দেয়া আছে বা এই নোটেশন গুলোতে দেয়া আছে। ঠিক আছে, মানে আমি এখানে শুধু দেখাতে চাচ্ছি যে এই যে আমাদের ফরম্যাট গুলো, এখানে যে ফরম্যাট গুলো আছে সেগুলো আছে কোনো কিছু নেই, আমরা এই যে এখান থেকে আসছে। যেমন a21 মানে হচ্ছে 0 আর a22 মানে হচ্ছে 1, এটা হচ্ছে a22, আবার 0টা হচ্ছে a11 a21, এভাবে এটা করা হয়েছে। ওকে, সো এইটুকু হচ্ছে জেনারেল ফর্ম। জেনারেল ফর্মে একটা জিনিস একটু মনে রাখতে হবে, জেনারেল ফর্মে ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন দুটোই হতে পারে। তার মানে কস্টের ইকুয়েশন বা প্রফিটের ইকুয়েশন দুইটাই আমরা এটা দিয়ে করতে পারি। আর তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, স্ট্যান্ডার্ড ফর্মটা কি জিনিস? স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা এটাকে সামেশন হিসেবে দিয়েছি, আগে দিয়েছিলাম z ইকুয়াল টু এখান থেকে সি জে আই জে, আমরা এখানে z ইকুয়াল টু সামেশন অফ সি জে এক্স জে। এটা আসলে সি জে দিয়ে 1 2 3 এখানে দেখানো আছে যে জে ইকুয়াল টু 1 2 3 থেকে n পর্যন্ত, তার মানে হচ্ছে আগেরটার মতোই c1x1 প্লাস c2x2 প্লাস c3x3 এইভাবে এটাকেই আসলে সামেশন অফ সি জে জেড জে এক্স জে হিসেবে দেখানো হয়েছে। সাবজেক্টেড টু আগেরটার মতো এ আই জে এক্স জে লেস ইকুয়াল টু বি আই এবং এক্স জে গ্রেটার ইকুয়াল টু 0, এটুকু দেখানো হচ্ছে আগেরটার মতোই। স্ট্যান্ডার্ড ফর্ম আর জেনারেল ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা অলওয়েজ প্রফিট এর ইকুয়েশন হবে এবং এই মাঝখানে যে কনস্ট্যান্টটা আছে এই এটা হবে কনস্ট্যান্টটা অলওয়েজ লেস ইকুয়াল টু হবে। এক নাম্বার হচ্ছে এটা হবে প্রফিটের ইকুয়েশন, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে ম্যাক্সিমাইজেশনের প্রবলেম, সরি ম্যাক্সিমাইজেশন হবে আর কনস্ট্যান্টটা সবসময় লেস ইকুয়াল টু থাকবে। এটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। কিন্তু জেনারেল ফর্মে আমরা যদি দেখি, জেনারেল ফর্মে এটা ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন দুইটাই হতে পারে, ম্যাক্সিমাইজেশন হতে পারে অথবা মিনিমাইজেশন হতে পারে। আর এইখানে লেস ইকুয়াল টু এখানেও আছে, কিন্তু এটা লেস ইকুয়াল টু বা গ্রেটার ইকুয়াল টু হতে পারে, লেস ইকুয়াল টু হতে পারে অথবা ইকুয়াল টু হতে পারে, সরি না ইকুয়াল টু হতে পারে, এই তিনটাই হচ্ছে জেনারেল ফর্মে হতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে এবং লেস ইকুয়াল টু টাইপ হবে কনস্ট্যান্টটা। ওকে, এখন এখানে নোটেশন গুলো আমরা যদি দেখি,
আই রিফার্স টু রিসোর্স, যে হচ্ছে অ্যাক্টিভিটি। এখানে কি হিসেবে দেখানো হচ্ছে, এগুলো সবগুলো একটা অ্যাক্টিভিটি। এটা হচ্ছে 1 নাম্বার অ্যাক্টিভিটি, এটা 2 নাম্বার অ্যাক্টিভিটি, এরকম করে 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 এটা হচ্ছে m নাম্বার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে হচ্ছে কয়টা শর্ত আছে সেই হিসাবে, যে হচ্ছে অ্যাক্টিভিটি। আর আই রেফার হচ্ছে রিসোর্স, আমার কয়টা রিসোর্স আছে সেটার কতটুকু। বিআই হচ্ছে অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ রিসোর্স। এ আই জে এটুকু দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, অ্যামাউন্ট অফ রিসোর্স আই, রিসোর্স হচ্ছে আই দ্যাট মাস্ট বি ডিনোটেড টু জে। আই তম রিসোর্সের কতটুকু যে অ্যাক্টিভিটি করার জন্য ব্যয় হয় সেটা হচ্ছে এ আই জে। সি দিয়ে হচ্ছে প্রফিট অথবা কস্ট পার ইউনিট অ্যাক্টিভিটি। এক্স জি হচ্ছে ডিসিশন ভেরিয়েবল আমার কয়টা, এম হচ্ছে নাম্বার অফ কনস্ট্রেন্ট কয়টা, এন হচ্ছে নাম্বার অফ ডিসিশন ভেরিয়েবলস। ওকে, সো এই ডিনোশন, এই দুটো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। রাইট ডাউন দ্য জেনারেল ফর্ম এন্ড স্ট্যান্ডার্ড ফর্ম অফ লিনিয়ার প্রোগ্রামিং মডেল, এটুকুই হচ্ছে সেটার আনসার। ওকে, স্ট্যান্ডার্ড ফর্মে ক্যারেক্টারিস্টিক্স আছে 3টা, এটা আমরা একটু আগে বলেছিলাম যে যে কি কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে, অল ডিসিশন ভেরিয়েবলস আর নন নেগেটিভ। এটা তো হচ্ছে শুধু স্ট্যান্ডার্ড ফর্ম না, সমস্ত লিনিয়ার প্রোগ্রামিং এর হচ্ছে ডিসিশন ভেরিয়েবল গুলো হবে নন নেগেটিভ। কনস্ট্যান্টস আর লেস দেন অর ইকুয়াল টু টাইপ, একটু আগে দেখালাম যে লেস দেন অর ইকুয়াল টু টাইপ হতে হবে। আর অবজেক্টিভ ফাংশনটা মাস্ট বি ম্যাক্সিমাইজেশনের প্রবলেম হবে, এটা এটা হচ্ছে ম্যাক্সিমাইজেশনের প্রবলেম। স্ট্যান্ডার্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্মের শর্তই হচ্ছে নন নেগেটিভ হতে হবে ভেরিয়েবল গুলো, দ্বিতীয় হচ্ছে কনস্ট্যান্ট গুলো হচ্ছে লেস ইকুয়াল টু টাইপ, আর অবজেক্টিভ ফাংশন হবে ম্যাক্সিমাইজেশন। কিন্তু একটা একটা শর্ত, যে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে শুধু ম্যাক্সিমাইজেশনের করা যায়, বা এখানে সব লেস ইকুয়াল টু থাকতে পারে, কিন্তু যে কোনো একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রাম মডেলে এটা তো মিনিমাইজেশনের প্রবলেমও থাকতে পারে, অথবা লেস ইকুয়াল টু টাইপ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে কি ওই স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে কি আমরা কি সলিউশন করতে পারবো না লেস ইকুয়াল টু টাইপের বা মিনিমাইজেশনের প্রবলেমগুলো? সেই ক্ষেত্রে আমরা এনেছি এরকম 3টা ওয়েতে যে কোনো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আমরা ট্রান্সফর্ম করতে পারি। দেয়ার আর 3 টাইপস অফ ট্রান্সফরমেশন টু স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্মে 3 ভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। 1 নাম্বার হচ্ছে মিনিমাইজেশন টু ম্যাক্সিমাইজেশন। একজন বলল মিনিমাইজেশনের একটা ইকুয়েশন হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা যদি ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে চাই, তাহলে এটা নেগেটিভটা নিলেই হচ্ছে আমার ম্যাক্সিমাইজেশন। একজন বলল যে আমার 5 টাকা লস হয়েছে, একজন বলল আমার 5 টাকা লস হয়েছে, তা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে আমার -5 টাকা প্রফিট হয়েছে, এইটা হচ্ছে অনেকটা এরকম যে এই মিনিমাইজেশনের ইকুয়েশনটাকে ম্যাক্সিমাইজেশনে নিতে গেলে আমরা নেগেটিভ করে দেই বা মাইনাসটা করে দিই। তাহলে যদি মিনিমাইজেশনের ইকুয়েশন আমার জানা থাকে, অবজেক্টিভ ফাংশন c = c1x1 + c2x2, সেটাকে ম্যাক্সিমাইজেশন করা যাবে জাস্ট এটার আগে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলেই হবে। তাহলে ম্যাক্সিমাইজেশন z = ম্যাক্সিমাইজিং z = -y বা -c = -c1x1 - c2x2। সুতরাং এইভাবে জাস্ট কনস্ট্যান্টটা যেটা এখানে a i j, এটাকে আমরা নেগেটিভ করে দেব, নেগেটিভ a i j, তাহলেই এটা ম্যাক্সিমাইজেশনটা মিনিমাইজেশনটা ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে। এটা হলো 1 নাম্বার। চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যান ইকুয়ালিটি মানে হচ্ছে এটাকে আমরা এখানে গ্রেটার ইকুয়াল টু ছিল, গ্রেটার ইকুয়ালটাকে আমাদের লেস ইকুয়াল টু তে নিয়ে আসতে হবে। তাহলে লেস ইকুয়াল টু নিয়ে আসার জন্য কি করলাম, আগের যেগুলো প্লাস সাইন ছিল, এই প্লাস সাইনগুলো সবগুলো আমরা যদি নেগেটিভ করে দেই, মাইনাস সাইন দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে। যেমন আমার
x plus y plus z greater equal to b1, এটাকে আমরা বলা যায় minus x minus y minus z less equal to b1, মানে একদিক দিয়ে মাইনাস দিলাম আরেক দিক দিয়ে এটা আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। সুতরাং এরকম একটা প্রবলেম থাকলে আমরা ডিরেকশনটাকে এইভাবে চেঞ্জ করে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারি। তৃতীয় আরেকটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে যদি ইকুয়াল টু থাকে তাহলে আমরা কি করব। যেমন এখানে একটা সমস্যা হচ্ছে ইকুয়াল টু a11 x1 plus a12 x2 plus a ইকুয়াল টু b1, এটাকে দুই ভাগে করা যায়। ইকুয়াল টু মানে হচ্ছে এখানে কিন্তু লেস ইকুয়াল টুর মধ্যে একটা ইকুয়াল টু আছে, লেস ইকুয়াল টু মানে কি লেস অর ইকুয়াল টু, সুতরাং লেস এর মধ্যে একটা ইকুয়াল টু আছে। ইচ্ছা করলে এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। ইকুয়াল টুকে একই জিনিস রেখে শুধুমাত্র আমার চিহ্নটা চেঞ্জ করে দিলাম, যে ইকুয়াল টু থেকে লেস ইকুয়াল টু দিলাম, অথবা এখানে একটা মাইনাস চিহ্ন এনে এটাকে ইকুয়াল টু করা, এটা দুইভাবেই করা যায়। দুইভাবে করলেই আমরা স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফর্ম করতে পারবো। সুতরাং এখানে সেই ছিল যে কিভাবে আমরা মিনিমাইজেশনের প্রবলেমগুলো ম্যাক্সিমাইজেশন করতে পারি। তাহলে এই তিনটা ওয়েতে আমরা যে কোনো মিনিমাইজেশনের প্রবলেম থাকলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে সলিউশন করতে পারি। এক নাম্বার হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা যদি মিনিমাইজেশনে থাকে তাহলে ম্যাক্সিমাইজেশন করা যাবে কিভাবে, বললাম যেটা যে আমার -5 টাকা প্রফিট হয়েছে, 5 টাকা খরচ মানে হচ্ছে -5 টাকা প্রফিট হয়েছে, সেভাবে মাইনাস করে দিলেই অবজেক্টিভ ফাংশনে একটা হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে ডিরেকশন অফ অ্যান ইনইকুয়ালিটি, ডিরেকশনটা চেঞ্জ করতে গেলে আমার একদিকে একটা নেগেটিভ মাইনাস চিহ্ন নিয়ে আসলেই হবে, যে a প্লাস বি প্লাস সি গ্রেটার ইকুয়াল টু b1, এটাকে মাইনাস a মাইনাস বি মাইনাস সি লেস ইকুয়াল টু b1 আমরা লিখতে পারি। আর 3 নাম্বারটা বললাম যে ইকুয়াল কনস্ট্যান্ট থাকলে এটাকে দুই ভাগে প্রকাশ করতে পারি, আইদার লেস ইকুয়াল টু অথবা গ্রেটার ইকুয়াল টু দিয়ে। বসুন, এই কথা বলবো, একটু একটু তোমরা একটু হোল্ড করো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে। এই পর্যন্ত কি কারো কোনো কোয়ারি আছে? তোমাদের কারো কোনো কোয়ারি আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, এই মুহূর্তে আছে তোমাদের মাত্র 71 জন। বুঝতেছি না তোমাদের এত কম কেন? একাত্তর জন আছে, 72 জন হলো। আচ্ছা 10-11 জন নেই। বাবর আর হচ্ছে আচ্ছা ফুডের যে আছে তোমরা হ্যাঁ তোমরা দুইজন একটুই নাও, শর্ট নাও, স্ক্রিনশট নাও এখনই। জি স্যার। এই 72 জনই আজকে প্রেজেন্ট, আমি আর দিব না। ওকে আচ্ছা, আমরা যেটা করতেছিলাম, ওকে এখন আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। ম্যাট্রিক্স ফর্ম যেটা ছিল, ম্যাট্রিক্স ফর্ম হচ্ছে ম্যাক্সিমাইজেশন z equal to cx subjected to ax less equal to b x greater equal to 0। এটা একটা যেখানে ম্যাট্রিক্স x এবং ম্যাট্রিক্স b সমান কি সেই জিনিসটা দেখানো আছে। এখানে একটু একটু হবে, এটা b হবে, এটা b1 b2 b3 এগুলো হবে, x1 হবে না। ম্যাট্রিক্স অফ x ইকুয়াল টু x1 x2 x3, আমরা তোমরা মনে আছে কিনা ইউনিট ম্যাট্রিক্স একটা অঙ্ক ম্যাট্রিক্সে তোমরা অনেকে অঙ্ক করেছো, যেটা হচ্ছে 0 1 0 0 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স 0 0, হ্যাঁ
এরকম করে তোমরা ম্যাট্রিক্সের অঙ্ক করেছো, সুতরাং আমরা যদি এরকম তিনটাই করতে পারি যে x1 x2 x3 x4, চারটা 4x4 ম্যাট্রিক্সে চারটা থাকে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু মনে করো এখানে যদি a b c d এরকম একটা হয় ফরম্যাট হয়, তখন আমরা বলতে পারি ইউনিট ম্যাট্রিক্সের কারণে যে এইটা সমান এইটা, তার মানে তখন হয়ে যাবে কি, তখন x1 সমান a, x2 সমান b, x3 সমান c, x4 সমান d। এটা ইউনিট ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী এই জিনিসটা হয়ে যায়। সুতরাং এই ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা অনেক সময় এই ইকুয়েশনটাকে ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা দিতে পারি, যেখানে x কি জিনিস b কি জিনিস এই জিনিসটা দেখানো আছে, এবং এটা হচ্ছে এই কনস্ট্যান্টগুলো a11 a12 an পর্যন্ত, নিচের দিকে m পর্যন্ত যাবে, সুতরাং এই কর্নারে হবে amn, আর কসটা হচ্ছে c1 c2 c3 c4 এই জিনিসগুলো। ওকে, এটুকু হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। ফাইনালি সলিউশন ফর্ম। সলিউশন ফর্মটা হচ্ছে যেভাবে আমরা এটাকে সলিউশন করব, সলিউশন করার জন্য আমরা যে ফরম্যাটে নিয়ে যাই সেটাকে সলিউশন ফর্ম। সলিউশন সাধারণত আমরা 2 বা 3 ভাগে করা যায়। নাম্বার 1 হচ্ছে যদি আমরা সলিউশন করতে যাই, তাহলে 1 নাম্বার হচ্ছে গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড। নাম্বার 2 হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড, আরো অনেকগুলো মেথড আছে। আরেকটা কমন মেথড হচ্ছে যে কমার্শিয়াল সফটওয়্যার। অনেকগুলো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছা করলে আমরা অনেক, যেখানে ভেরিয়েবলের সংখ্যা অনেক বেশি হবে, ইকুয়েশনের সংখ্যা অনেক বেশি হবে, সেরকম একটা জিনিসকে আমরা ইচ্ছা করলে এই কমার্শিয়াল সফটওয়্যার দিয়ে বা প্রোগ্রামিং করে এটাকে কম্পিউটার প্রোগ্রামিং, একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং করা যায়। কম্পিউটার প্রোগ্রামিং অথবা কমার্শিয়াল সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা নিচে দুইটা না দিয়ে আমরা গ্রাফিক্যাল মেথড এবং সিমপ্লেক্স মেথডে কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। গ্রাফিক্যাল মেথড আর সিমপ্লেক্স মেথড, এই দুইটা মেথড আমরা তোমাদের দেখাবো। আজকে আমরা শুরু করব গ্রাফিক্যাল মেথড দিয়ে। গ্রাফিক্যাল মেথড আমরা শুরু করব সিমপ্লেক্স পরে। এখানে যে জিনিসটা হচ্ছে যে এরপরে অ্যাজাম্পশন অফ লিনিয়ার প্রোগ্রামিং, কি কি অ্যাজাম্পশন আছে, প্রপোর্শনালিটি অ্যাজাম্পশন, এডিটিভিটি, ডিভিসিবিলিটি, সার্টেনিটি, এই জিনিসগুলো তোমরা পড়ে নিও। ইউজফুল অফ লিনিয়ার প্রোগ্রামিং, এটাও তোমরা পড়ে নিও, এটা যে আমি শীট দেবো এখান থেকে পড়ে নিও। লিমিটেশন গুলো কি কি আছে সেটা, লিনিয়ার প্রোগ্রামগুলো সবসময় লিনিয়ার নাও হতে পারে, আমরা ধরে নিই লিনিয়ার এবং সেটা একটা সলিউশন করি, কিন্তু এটা সবসময় হয় না। Linear programming model assumes that all the parameters in the model are known constant, but real situation this assumption is seldom satisfied precisely. এই জিনিসগুলো দেখবো আমরা আজকে। প্রবলেমে চলে যাব। লিনিয়ার প্রোগ্রামিং এর গ্রাফিক্যাল সলিউশন। গ্রাফিক্যাল সলিউশনে এটা একটা লিনিয়ার প্রোগ্রামিং এর প্রবলেম। এখানে তোমরা যেটা দেখেছো, আমরা এটা গত ক্লাসে করেছিলাম, এটার ফর্মুলেশন করেছিলাম যে একটা সি ডিপার্টমেন্ট আছে, কাটিং মিক্সিং প্যাকেজিং ডিপার্টমেন্ট, টু প্রডিউস 2 প্রোডাক্ট এ এন্ড বি। 3টা ডিপার্টমেন্ট আছে, 2টা প্রোডাক্ট তৈরি করবে এ এবং বি, যার 2টা প্রফিট করবে কত টাকা 40 পার, আরেকটা হচ্ছে টাকা 30 পার টন। এখন তার 3টা সেকশন আছে, কাটিং সেকশন,
প্যাকেজিং সেকশন, আরেকটা হচ্ছে মিক্সিং সেকশন, কাটিং, মিক্সিং এন্ড প্যাকেজিং। তো এ এর জন্য কাটিং এন্ড প্যাকেজিং লাগবে, বি এর জন্য মিক্সিং আর প্যাকেজিং লাগবে। আর টোটাল 8 ঘন্টা সময় আছে। এই সময়ের মধ্যে তারা প্রফিট বাড়ানোর জন্য কতটুকু এ এবং বি এর পরিমাণ কতটুকু প্রোডাকশনে যাবে সেটা। সো এটা একটা প্রবলেম। আমরা গ্রাফিক্যাল সলিউশনে যাওয়ার আগে যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং মডেলের প্রথম কাজ হচ্ছে এটাকে ফর্মুলেশন করা। ফর্মুলেশন করতে গেলে প্রথম যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্টটাকে ফর্মুলেশন করতে গেলে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নাম্বার 1 এক নম্বরে ফর্মুলেশনের জন্য ফাইন্ড সবার আগে আমাদের বের করতে হবে ডিসিশন ভেরিয়েবলটা কি। আমার কোন জিনিসটা বের করতে হবে? ডিসিশন ভেরিয়েবল কাকে বলছি? যে জিনিসটা আমাদের বের করতে হবে। এক্স ওয়াই আমরা ধরে নিলাম, সেই এক্স ওয়াই বা এক্স ওয়ান এক্স টু যে ধরবো, এক্স ওয়ান এক্স ওয়ান জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। নাম্বার 2 হচ্ছে অবজেক্টিভ ফাংশনটা কি। অবজেক্টিভ ফাংশন বলতে হচ্ছে এখানে বের হবে যে ম্যাক্সিমাইজেশনের প্রবলেম নাকি আমাদের এটা হবে মিনিমাইজেশন প্রবলেম, মানে এটা কস্টের প্যারামিটার, প্রফিটের, অথবা এটাকে কস্ট কমানো, কোনটা হবে, যে প্রফিট বাড়াবো নাকি কস্ট কমাবো সেটা করতে হবে। ফাইন্ড রিসোর্সেস, আমার কি কি রিসোর্স আছে সেটা খুঁজে বের করা। তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আমরা যেতে পারি। ফাইন্ড, আরেকটা হচ্ছে কনস্ট্রেন্টস, আমার কি কি শর্ত আছে, আমার জন্য উপরে কি কি শর্ত আছে, এই 4টা জিনিস বের করে তারপরে আমার ফর্মুলেশন করতে হবে। ওকে, এই প্রবলেমটা যদি আমরা করতে চাই, তা প্রথমে হচ্ছে ফাইন্ড আ ডিসিশন ভেরিয়েবল বলেছিলাম, তার ডিসিশন ভেরিয়েবল বের করি। লেট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট এ টু বি প্রডিউসড পার ডে x1, আর x2 হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বি প্রডিউস পার টন। এই জিনিসটা জরুরি। ইউনিটটা কি হবে? এখানে ইউনিট হচ্ছে টন পার ডে, ইউনিটটা জরুরি। সুতরাং x1 x2 কি জিনিস আমাদের কি বের করতে হবে, এটা বের করলাম যে প্রোডাক্ট এ এবং প্রোডাক্ট বি কতটুকু আমরা করে তৈরি করব ওই ফ্যাক্টরিতে বা কোম্পানিতে, যেন তার প্রফিটটা ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা বললাম যে প্রতি টনে যেহেতু প্রফিট দেয়া আছে, সুতরাং এটা ওই জন্য ইউনিটটা টন পার ডেতেই হবে, টন পার ডে। আর ডে কেন হয়েছে? কারণ হচ্ছে একদিনের হিসেবে তার ওয়ার্কিং লেবারটা দেয়া আছে এটা। তো প্রফিটের ইকুয়েশন, আর এটা যেহেতু ম্যাক্সিমাইজ প্রফিট, সুতরাং অবজেক্টিভ ফাংশন হবে ম্যাক্সিমাইজেশন। রিসোর্স কি আছে সেই জিনিসগুলো হচ্ছে যে আমার 3টা সেকশন আছে, 3টা সেকশনের লেবার বা মেশিনারি প্রত্যেকটাই 8 ঘন্টা করে কাজ করতে পারবে, সেটা করতে হবে। এখন এটাকে আমরা করার জন্য অনেক সময় আমরা এভাবে করে রাখি যে সেকশন আছে কাটিং, মিক্স আর হচ্ছে প্যাকেজ, এরকম করে করতে পারি। প্রোডাক্ট হচ্ছে এ, আরেকটা প্রোডাক্ট হচ্ছে বি। ওকে, তাহলে এই প্রোডাক্টের জন্য আমার বলা আছে কাটিং লাগবে হচ্ছে হাফ এন আওয়ার অথবা 30 মিনিটস, যেটাই বলি কেন। মিক্সিং লাগবে না। আর এখানে আমরা যদি দেখি প্রবলেমটা, প্রোডাক্ট এ ইকুয়ালস 30 মিনিটস ফর কাটিং এন্ড 20 মিনিটস ফর প্যাকেজিং। ওকে,
মিক্সিং লাগবে না, প্যাকেজিং লাগবে হচ্ছে প্রোডাক্টের 20 মিনিটস, সরি এটা যদি আমরা কি বলি 30 মিনিটস, এটা হচ্ছে 20 মিনিটস। প্রোডাক্ট বি এর জন্য কাটিং লাগবে না, কাটিং 0, আর মিক্সিং হচ্ছে 1 আওয়ার, আর 1 আওয়ার বা 60 মিনিট, আর এটা হচ্ছে 40 মিনিটস হচ্ছে প্যাকেজিং। আর প্রফিটটা হচ্ছে এর জন্য হচ্ছে 40, এখানে যদি আমরা লিখি প্রফিট এর জন্য 40, বি এর জন্য হচ্ছে 30। তাহলে এইভাবে আমরা আগে একটা টেবিলে এই জিনিসগুলো যদি সাজায় নিতে পারি তাহলে আমাদের ইগুলো লেখা সুবিধা হয়ে যাবে। এখন টাইম অ্যাভেলেবল, টাইম হচ্ছে যে এটা হচ্ছে 8 আওয়ার, এটা হচ্ছে 8 আওয়ার, এটা হচ্ছে 8 আওয়ার, তিনটা সেকশনে 8 আওয়ার আছে। তাহলে আমি ইচ্ছা করলে কাটিং কনস্ট্রেইনের জন্য একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, মিক্সিং এর জন্য একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, আর প্যাকেজিং এর জন্য একটা ইকুয়েশন দাঁড় করতে পারি। আর এই প্রফিট ইকুয়েশন তো এটা অবজেক্টিভ ফাংশনেই চলে যাবে। তাহলে এখানে এইভাবেই করা আছে যে হাফ x1 প্লাস 0x2 লেস ইকুয়াল টু 8, এটা বলা আছে কাটিং এর জন্য। কাটিং সেকশনটা কি করবে, শুধুমাত্র 30 মিনিটস বা হাফ এন আওয়ার সে প্রোডাক্ট এ এর জন্য ব্যবহার করবে, প্রোডাক্ট বি এর জন্য কোনো কাটিং নেই, সুতরাং 0x2 লেস ইকুয়াল টু 8, 8 ঘন্টা, তার 8 ঘন্টার বেশি হওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং লেস অর ইকুয়াল টু থাকবে। একইভাবে তারপর হচ্ছে মিক্সিং, মিক্সিং এর জন্য প্রোডাক্ট এ মিক্স করতে হবে না, সুতরাং এটা 0 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর প্রোডাক্ট বি জন্য 1 আওয়ার লাগবে, সুতরাং প্রোডাক্ট এ যত সময় প্লাস প্রোডাক্ট বি যত সময়, এই সবটা মিক্সিং সেকশনে 8 ঘন্টার বেশি হতে পারবে না। 3 নাম্বারটা প্যাকেজিং এর ক্ষেত্রে প্রোডাক্ট এ এবং বি দুইটাকেই প্যাকেজিং করতে হবে, এর জন্য 20 মিনিট লাগে, আর বি এর জন্য প্রতি টনে প্রতি টনে 40 মিনিট লাগে। এটাকে 20 মিনিট আর 40 মিনিটে 1/3 আর 2/3 করে দিয়েছি শুধু আওয়ারে কনভার্ট করার জন্য, যেন লেস ইকুয়াল টু 8 দিকে, যেহেতু এখানে আমাদের আওয়ারে আছে। সো এটা হচ্ছে প্যাকেজিং এর আমার কনস্ট্রেন্ট। সো এই তিনটা দিয়ে আমি তিনটা ইকুয়েশন করলাম। আর x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0 এটা অবশ্যই থাকতে হবে, এটা হচ্ছে যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং এর ডিসিশন ভেরিয়েবল গুলো হবে নন নেগেটিভ, সেটাই বোঝানো আছে। সো এটুক দিয়ে আমরা এই প্রবলেমটাকে ফর্মুলেট করেছি। ওকে, এটাকে ফর্মুলেট করে পরে আবার ইচ্ছা করলে আমরা এটাকে আর একটু মডিফাই করা যায়, যেমন হচ্ছে আমরা এখানে এক নাম্বারটাকে, এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি x1 less equal to 16, x2 less equal to 8, আর এটা হচ্ছে x1 plus 2x2 less equal to 24। দেখো 3 দিয়ে ওই সাইডে নিয়ে চলে গেলে এইভাবে আমরা ইচ্ছা করলে এটাকে একটু মডিফাই করতে পারি। ওকে, এটুকু হচ্ছে ফর্মুলেশন হয়ে গেল। এখন ফর্মুলেশন করার পরে আমাদের গ্রাফিক্যাল সলিউশন শুরু হবে। গ্রাফিক্যাল সলিউশন করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা আমরা একটু শুরু করি। গ্রাফিক্যাল মেথডটা আসলে গ্রাফের মাধ্যমে আমাদের x1 x2 এর মানটা বের করা। তার মানে হচ্ছে যে যদি গ্রাফিক্যাল সলিউশনের অন্যতম শর্ত হচ্ছে, সুবিধা একটা অসুবিধা আছে, এটার অ্যাডভান্টেজ হচ্ছে ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন দুইটাই করা যায়, বোথ আমরা এই পদ্ধতিতে সলিউশন করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে not more than 2 variables, not more than 2 variables, মানে দুইটার বেশি যদি ভেরিয়েবলস ডিসিশন ভেরিয়েবলস হয় তাহলে আর আমরা গ্রাফিক্যাল সলিউশনে করতে পারবো না। আর সুবিধাটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন অর মিনিমাইজেশন দুইটাই আমরা এই পদ্ধতিতে গ্রাফিক্যাল সলিউশনে করতে পারি।
আর সিমপ্লেক্স মেথডে এইটার জাস্ট উল্টাটা হবে। সিমপ্লেক্স মেথডের সুবিধা হবে যে কোনো সংখ্যক ভেরিয়েবলস হোক সেটা সিমপ্লেক্সে করা যায়, আর অসুবিধা হচ্ছে শুধুমাত্র ম্যাক্সিমাইজেশনের প্রবলেম সিমপ্লেক্সে করা যায়। মিনিমাইজেশনের প্রবলেম সিমপ্লেক্সে করতে গেলে আমরা কনভার্ট করে, ওই যে একটু আগে দেখালাম যেটা, সে কনভার্ট করে তাহলে আমাদের করতে হবে। ওকে, এটা গেল সুযোগ সুবিধা, মানে অসুবিধা কি কি আছে। আর সিম্পলি আমরা গ্রাফিক্যাল মেথডে কিভাবে আসলে করা হয় একটু জাস্ট হিন্টস দেওয়ার জন্য, পরে আমরা করব যে এটা x1 x2 এদিক দিয়ে যদি x1 এবং একদিক দিয়ে x2 দুইটা আমরা ভেরিয়েবলস দিই এবং এটাকে ইউনিটে ভাগ করতে হবে, এটা গ্রাফ পেপারের মতো যে কোনো, যেটা নর্মাল গ্রাফ পেপারে আমরা সেট করতে হবে। আর লিনিয়ার প্রোগ্রামিং এ প্রত্যেকটা ইকুয়েশন হচ্ছে লিনিয়ার, মানে হচ্ছে স্ট্রেট লাইন, আইদার এরকম হতে পারে, এরকম হতে পারে, এই বরাবর হতে পারে, এই বরাবর হতে পারে। তার মানে হচ্ছে x1 এবং x2 এর মধ্যে রিলেশনটা ডেফিনেটলি একটা রৈখিক হবে, কোনো ধরনের কার্ভ হবে না। কার্ভ মানে কি, আমরা ওই দিন বলেছিলাম যে লিনিয়ার, নন লিনিয়ার মানে কি, এই কার্ভ হবে, এইভাবে হতে পারে বা এইভাবে হতে পারে এক্সপোনেনশিয়াল, এগুলো কিছু না হয়ে স্ট্রেট লাইন হবে। তাহলে স্ট্রেট লাইন করে আমরা যদি প্রত্যেকটা ইকুয়েশন সেট করি, সেট করার পরে এটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে তারপরে আমরা x1 এবং x2 ডিসিশন ভেরিয়েবলের মান বের করতে পারি। এটুকু হচ্ছে গ্রাফিক্যাল সলিউশনের এখন এক নাম্বার, গ্রাফিক্যাল সলিউশন করতে গেলে কতগুলো স্টেপ আমাদের ফলো করতে হবে। স্টেপ ফলোইং দিস স্টেপস, কতগুলো স্টেপ ফলো করতে হবে। এক নাম্বার স্টেপ, চেঞ্জ ইনইকুয়ালিটিস টু ইকুয়ালিটি। ইনইকুয়ালিটি থাকলে এটাকে ইকুয়াল করে নিতে হবে, এক নাম্বার। আমি একটু এখানে দেখাই নিচ্ছি, যেমন ওকে, এখানে আমরা দেখি যে ইনইকুয়ালিটিটাকে ইকুয়াল করতে হবে। তার মানে হচ্ছে আমাদের ছিল x1 লেস ইকুয়াল টু 16, তাহলে আমরা ইকুয়াল করলে এটা কি হবে, x1 ইকুয়াল টু 16 আমাদের ধরে নিতে হবে। একইভাবে x2 লেস ইকুয়াল টু 8 ছিল, এটাকে ধরতে হবে x2 ইকুয়াল টু 8। একটা ছিল x1 প্লাস 2x2 লেস ইকুয়াল টু 24 ছিল, এটাকে ধরতে হবে x1 প্লাস টুয়াইস x2 ইকুয়াল টু 24। কি কারণে এটা ইনইকুয়াল থেকে ইকুয়াল ধরতে হবে? কারণ হচ্ছে আমরা যদি ইনইকুয়াল ধরি তাহলে তো এটা কোনো একটা ফর্ম না, কারণ ইকুয়াল টু না হলে এটা গ্রাফে আমরা সেট করতে পারি না। ওকে, অবশ্যই আমাদেরকে এটা ইকুয়াল টু করে নিতে হবে গ্রাফে সেট করার জন্য। ওকে, প্রথমের কাজ হচ্ছে এই ইকুয়েশনগুলো আমরা ইনইকুয়াল থেকে ইকুয়াল করে নিলাম। দ্বিতীয় হচ্ছে যে গ্রাফ দ্য ইনইকুয়ালিটিস, যেই ইকুয়ালিটিস আমরা ইকুয়াল করার পরে এটাকে আমরা গ্রাফে প্লট করব। সাপোজ তার আগে যে কাজটা করতে হবে, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা গ্রাফ পেপার সিলেক্ট করতে হবে। গ্রাফ পেপারের দুই সাইডের ইউনিটগুলো সিলেক্ট করতে হবে। ইউনিটগুলো সিলেক্ট করার পরে তখনই আমরা এখানে গ্রাফ পেপারে এটা সেট করতে পারবো। ওকে, এখানে যদি আমরা দেখি যে আমাদের ছিল সাপোজ এই হচ্ছে, এদিকে আমাদের x2 এদিকে x1 দিলাম আমি, তো x প্রথম হচ্ছে x1 ইকুয়াল টু 8, সরি x1 লেস ইকুয়াল টু 16 ছিল, x1 ইকুয়াল টু 16 ধরি, তাহলে x1 ইকুয়াল টু 16 হলে ইকুয়েশনটা কিরকম হবে, এই বরাবর যে একটা স্ট্রেট লাইন উপরের দিকে উঠে যাবে সেটা হচ্ছে x1 ইকুয়াল টু 16, আর x2
ইকুয়াল টু 8, তাহলে x2 ইকুয়াল টু 8 হলে সাপোজ x2 ইকুয়াল টু 8 এই বরাবর যাবে, এটা হবে x2 ইকুয়াল টু 8। 2x1 x1 প্লাস 2x2 ইকুয়াল টু 24, এটাকে আমরা কিভাবে প্লট করব? এটাই প্লট করার নিয়ম হচ্ছে যে এভাবে আমরা করতে পারি যে when x1 সমান 0, x2 সমান, তখন আমরা পাচ্ছি 12, আর when x2 সমান 0 তাহলে x1 সমান 24। তার মানে হচ্ছে দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। যখন এই দুইটা পয়েন্ট পেয়ে গেলাম তার মানে 0 12 আর 24 0। একটু হোল্ড করো, আমি একটা ফোন ধরি। সরি, আমি একটা কল ধরেছিলাম। ওকে, সো দ্বিতীয় স্টেপটা হচ্ছে গ্রাফ দ্য ইনইকুয়ালিটিস। যখন ইকুয়ালিটিস আমরা গ্রাফে প্লট করব, এটা দেখালাম যে যখন একটা ইকুয়েশন হয় তখন এটাকে আমরা কিভাবে গ্রাফে প্লট করতে পারি। আমাদের একটা যদি ইকুয়েশন থাকে যে x1 প্লাস টুয়াইস x2 ইকুয়াল টু 24, এই ইকুয়েশনটা ছিল x1 প্লাস x1 প্লাস 2x2 ইকুয়াল টু 24। এই ইকুয়েশন থেকে আমরা কিভাবে দুইটা পয়েন্ট নিতে হবে, কারণ যে কোনো গ্রাফে আমরা যদি প্লট করতে চাই কোনো একটা লাইনকে, তাহলে আমাদের ডেফিনেটলি দুইটা পয়েন্ট লাগবে। দুইটা পয়েন্ট আমরা একসাথে যুক্ত করে দিলে এই ইকুয়েশন, এই লাইনটা হয়ে যাবে। এখন এখান থেকে আমরা দুইটা পয়েন্ট কিভাবে পাবো? এটা আমরাই করতে পারি, যেহেতু বীজগণিতের ভাষায় এটাকে প্লট করতে গেলে যে কোনো একটাকে আমরা স্ট্রেটলি 0 বসাইতে পারি। যেমন হচ্ছে x1 কে আমরা যদি 0 বসাই দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x2 সমান 12। তার মানে এখান থেকে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি 0 12, এটা একটা পয়েন্ট। আবার যখন আমরা x2 টাকে 0 বসাবো তখন আমরা পেয়ে যাচ্ছি x1 ইকুয়াল টু 24। তাহলে আরেকটা পয়েন্ট কি হবে? 24 0। তাহলে এই দুইটা পয়েন্টকে যদি আমরা বসিয়ে, তার মানে 0 12 মানে হচ্ছে x1 সবসময় 0 আর এই পরমাণু হচ্ছে 12, আর x2 সমান 24 0 মানে হচ্ছে এই বরাবর হবে x1 এর উপর 24 বলে। সুতরাং স্ট্রেট লাইন যদি আমরা এইভাবে ড্র করি তাহলে সেটা হবে তার ইকুয়েশন। ওকে, x1 ইকুয়াল টু 16, এই লাইনটা আরেকটু বড় হবে আমরা যদি করি, এদিকে না হয়ে এটা হবে আরেকটু বড়, x1 ইকুয়াল টু 16। তখন আমরা এই ধরনের একটা পয়েন্ট পেয়ে যাব। তাহলে এই হচ্ছে প্লট করা, যে কোনো এটাকে আমরা প্রথমে প্লট করব। 3 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সাইট ফর দ্য অরিজিনাল ইনইকুয়ালিটি। অরিজিনালি ইকুয়েশনের মধ্যে যে ইনইকুয়াল ছিল সেটাকে আমরা ইকুয়াল ধরে প্লট করেছি, কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আসলে ইনইকুয়ালিটি না করে ইকুয়াল করলে কি ইনইকুয়ালিটিতে কোথায় ছিল। যেমন
x1 ইকুয়াল টু 16, কিন্তু আসলে কি ছিল, লেস ইকুয়াল টু 16 ছিল। তার মানে x1টা, তার মানে হচ্ছে x1টা এদিকে মুভ করবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। x1 ইকুয়াল টু 16 এখানে ধরেছি, কিন্তু আমাদের ছিল লেস ইকুয়াল টু, তার মানে সে 16 এর বাইরে আর যেতে পারবে না। একইভাবে x2, এই পরের ইকুয়েশনটা, এটা যাবে এই দিকে, আর x1 প্লাস 2x2 এটা যাবে নিচের দিকে। দেখ, আমরা দেখছি সবগুলো আসলে নিচের দিকে। কেন? লেস ইকুয়াল টুর জন্য এগুলো নিচের দিকে মুভ করবে। এটুকু সবাই বুঝেছো কিনা? এই জিনিসটা জানা জরুরি যে অরিজিনালি এটা যে পজিশনে ছিল, এটা যদি আমাদের এখানে ইকুয়েশনটা এমন থাকতো যে x1 প্লাস 2x2 গ্রেটার ইকুয়াল টু 24, তখন এটার উল্টো দিকটা হতো, এটা নিচের দিকে না হয়ে উপরের দিকে যেত। তার মানে ইকুয়াল টু হচ্ছে তার মিনিমাম সীমা, তার উপরের দিকে সে যাবে। ওকে, আর এখানে আমাদের যেহেতু লেস ইকুয়াল টু ছিল, তাহলে এটা নিচের দিকে এটা যাবে বা ভিতরের দিকে 00 পয়েন্টের দিকে আসবে, মূলবিন্দুর দিকে। এটাই হচ্ছে তার, আমরা আইডেন্টিফাই করলাম। 4 নাম্বার হচ্ছে ফিজিবল রিজিয়নটা আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই দ্য ফিজিবল রিজিয়ন। ফিজিবল রিজিয়ন আমরা সেটাকে বলছি যে এমন একটা এলাকা, যেই এলাকায় যতগুলো আমরা লাইন প্লট করলাম সবগুলোর একটা কমন এলাকা। আচ্ছা, আমরা যদি দেখি এখানে আমাদের এরিয়াটা হচ্ছে, সরি এরিয়াটা আমরা আরেকটু কালার দিয়ে দেখাই, যে এরিয়াটা হচ্ছে এটা, এইটা দিয়ে নিচের দিকে নামবে। তার মানে এই নিচের দিকে এটার মান পাওয়া যাবে, এটা নিচের দিকে, এটা নিচের দিকে। কিন্তু তিনটা, একমাত্র তিনটা দিয়েই তিনটা জিনিসই কমন যায়, এইরকম জায়গা কতটুকু? এইটুকু, মানে হচ্ছে এইটা, এইটা, এইটা এবং এইটা, এইটুকু জায়গার মধ্যে তিনটাই কমন পড়ে, মানে তিনটা লাইনই এইটুকুর ভিতরে আছে। যেমন আমরা যদি বলি এটার এই সাইডে হবে, সুতরাং এই এলাকাটা এটার এই সাইড, 8-এর নিচে হবে, সুতরাং এই জায়গাটা এটার নিচে। তৃতীয় যে ইনক্লাইন যে লাইনটা আছে, স্লোপটা আছে, তারও নিচের দিকে হবে, তার নিচের দিকে এই জায়গাটা আছে, সুতরাং এই জায়গাটাই হচ্ছে, এটাকে বলি আমরা FA বা ফিজিবল এরিয়া, বা FA বা FR, যেটা বলে ফিজিবল রিজিয়ন বা ফিজিবল এরিয়া, যেখানে এইটার এই প্রবলেমের সলিউশনটা আছে। 5 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই ডিটারমাইন দ্য প্রফিট অর কস্ট এট ইচ অফ দ্য কর্নার পয়েন্ট। এখন আমরা এই যখন এরিয়াটা পেয়ে যাব, তার প্রত্যেকটা কর্নারের মান আমরা গ্রাফ থেকে নিতে পারবো। এইটার মান আমরা গ্রাফ থেকে নিতে পারবো, এটা নিতে পারবো, এটা আমরা নিতে পারবো, এটা নিতে পারবো এবং এটা নিতে পারবো। এই পয়েন্টগুলো সবগুলো আমরা গ্রাফ থেকে পেয়ে যাব। সাপোজ আমরা 5টা পয়েন্ট পেলাম। এই 5টা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে A, B, C, D, E, এরকম করে 5টা পয়েন্ট গেলাম। 5টা পয়েন্ট পাওয়ার পরে এই 5টা পয়েন্টে মান বসিয়ে আমরা তখন এটার, সাপোজ এখানে এরকম করে আমরা মানটা কিভাবে বসাতে পারি, যে A, B, C, D, E, এই 5টা পয়েন্ট গেলাম। 5টা পয়েন্টের মানগুলো নিয়ে আমরা x1, x2 এবং p বের করব। A পয়েন্টে x1 এর মান কত সেটা দিব, x2 এর মান কত, B পয়েন্টে x1 কত, x2 কত, এবং প্রফিট ইকুয়েশন যেটা ছিল যে 40x1 প্লাস 30x2, এটা বসিয়ে আমরা প্রফিটের ইকুয়েশন বের করব। প্রফিট সাপোজ এটা হচ্ছে 600, সরি এটা হচ্ছে 0, এটা এতে, এ যদি আমরা কর্নার, বি হচ্ছে 240, বিতে হচ্ছে 0, সিতে হচ্ছে 120, ডিতে হচ্ছে 360, 300, বা ইতে হচ্ছে 360, এরকম সাপোজ আমাদের আসলো। তা আমরা ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট সবচেয়ে বেশি কোনটার জন্য? ই এর জন্য। কেন? ই পয়েন্টের এটা বসিয়ে আমরা পেলাম 360। এটা সাপোজ, এটা হবে, নট নেসেসারি, আমি এটা বললাম আর কি। কিন্তু আমরা গ্রাফ থেকে এই মানগুলো আমরা গ্রাফ থেকে পাবো, x1 এবং x2 মান
এ তে কত, বি তে কত, সি তে কত, ডি তে কত, ই তে, এই x1 x2 যে মানটা পাবো সেই মানটা বসিয়ে আমরা এই ইকুয়েশন থেকে, প্রফিট ইকুয়েশন থেকে তার টোটাল প্রফিট বের করব। এখন যে পয়েন্টের জন্য প্রফিটটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে আমাদের অ্যানসার। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আমি জাস্ট আজকে কিভাবে করতে হয়, আগামী ক্লাসে আমরা দুইটা প্রবলেম করব, প্রবলেমটা করে তারপরে আমরা আগামী ক্লাসে আমরা দুইটা প্রবলেম করব, ঠিক আছে? তারপরে আমরা পরে আগাবো। আজকে পর্যন্ত কারো কোনো কোয়ারি থাকলে আমাকে একটু জানাও। কারো কোনো সমস্যা আছে বা কিছু জানতে চাও? না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কোয়ারি না থাকলে নাই, আমার নেক্সট ক্লাসে আমাকে ই করে দিও। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাদের আমরা ই করবো। আর আমি এই শীটটা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম।